অর্থনীতির চ্যালেঞ্জ, দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবস্থা, আমানতের সুরক্ষা, এমন সব কিছুর প্রতি মানুষের মনোযোগ দিন দিন বাড়ছে। ঈদের এই আনন্দের মধ্যেও নিশ্চয়ই দেশের ব্যাংক খাতের গতি প্রকৃতি জানতে কারো উৎসাহের কমতি হবার কথা নয়। দেশবন্ধু গ্রুপের সৌজন্যে তাই ঈদের আয়োজন, ব্যাংকারের সাথে কথোপকথন মেটাবে আপনার সেই আগ্রহ। আমন্ত্রণ জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ব্যাংকারের সাথে কথোপকথন এই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি মুস্তফা মাহবুব। আর আজ আমাদের সঙ্গে আছেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আফজাল করিম। আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। প্রথমে জানতে চাই আসলে বাংলাদেশের ব্যাংকিং খাতে এই ব্যাংকের আসলে আর্থিক ভিতটা কি অবস্থায় আছে আপনার কাছে জেনে সেটি দিয়ে শুরু করতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে সোনালী ব্যাংক সহ রাষ্ট্রায়ত্ত আরও যে 6টি ব্যাংক, এটি কর্পোরেটাইজ হয়েছিল 2007 সালে। ক্যাপিটাল শর্টফলটা কমানো ছিল ব্যাংকের পক্ষে একটা বড় চ্যালেঞ্জ, যদি এটি একটি লিগাসি। তো তারপর আমরা এটি সর্বোচ্চ চেষ্টা করেছি এবং গত 2 বছরে আমরা এই ক্ষেত্রে আমাদের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমি যদি বলি যে 2021-এ আমাদের ক্যাপিটাল শর্টফল ছিল 6,900 কোটি টাকা, রাইট নাও সেটি আমাদের কমে এসছে 2,300 কোটি টাকায়। এবং এটি সম্ভব হয়েছে আমাদের যে লোনের গ্রোথ হয়েছে, এবং আমাদের এই লোনের গ্রোথ যেটি হয়েছে সেটি হচ্ছে পারফর্মিং লোন, এবং সেখান থেকে আমাদের ইন্টারেস্ট ইনকাম অনেক ভালো হয়েছে। এবং যে কারণে আমাদের যেটা নেট ইন্টারেস্ট ইনকাম, সেটিও সোনালী ব্যাংক সবসময় নেগেটিভ ছিল। 2021-এও সেটা 879 কোটি টাকা নেগেটিভ ছিল, এবং আমাদের যে সদ্য ক্লোজিং হলো 2023-এ, সেটি আমাদের এই নেগেটিভটা ওভারকাম করে আমরা 827 কোটি টাকা এটা পজিটিভ করতে সক্ষম হয়েছি। তা আমাদের, আমি যদি বলি যে ব্যাংকের ফাইন্যান্সিয়াল হেলথ, সেটি কোনো ক্ষেত্রেই ডিটোরিয়েট করে নাই, বরং অনেক আমাদের যে প্রিভিয়াস সময়ের তুলনায় বলি, গত 2 বছরে আমাদের ফাইন্যান্সিয়াল হেলথের অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, যেটি আমাদের প্রত্যেকটা ইন্ডিকেটর দেখলেই বোঝা যাবে। প্রতি বছর ব্যাংকের যে লাভ লোকসানের যে চিত্র, সোনালী ব্যাংক কি পরিমাণ প্রফিট করলো গেল বছর বা তার আগের বছরের তুলনায় যদি বলি? আমি যদি আপনাকে খুব সংক্ষেপে বলি, গেল বছর অর্থাৎ 2023 সালে আমাদের সোনালী ব্যাংকের অপারেটিং প্রফিট ছিল 3,900 কোটি টাকা, যেটি 2 বছর আগেও 1700-1800 কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল। এবং এটি এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ, শুধু অ্যাবসলিউট ফিগারে সর্বোচ্চ না, আমাদের যদি গ্রোথের দিক থেকে থাকি, গ্রোথের দিক থেকে সর্বোচ্চ 3,900 কোটি টাকা। আরও 2টি ভালো অর্জনের যদি শেয়ার করি, তার মধ্যে একটি হচ্ছে আমাদের নেট ইন্টারেস্ট ইনকাম। আমাদের নেট ইন্টারেস্ট ইনকাম হচ্ছে 826 কোটি টাকা পজিটিভ, যেটি 2 বছর আগে 869 কোটি টাকা নেগেটিভ ছিল। অর্থাৎ আমাদের রেজাল্টেন্ট গ্রোথ কিন্তু এখানে আমাদের প্রায় 1900 কোটি টাকার মতো নেট ইন্টারেস্ট ইনকাম। এবং আমাদের যদি আমরা বলি যে আমাদের প্রভিশন শর্টফলও কিন্তু বছর 2 আগে আমাদের 4,200 কোটি টাকা প্রভিশন শর্টফল ছিল, সেটি আমরা কমিয়ে এনে এটি এখন 425 কোটি টাকা আমাদের প্রভিশন শর্টফল। আরেকটি সবচেয়ে বড় অর্জন যেটি আমাদের ক্যাপিটাল শর্টফল কিন্তু 2021 সালেও আমাদের সোনালী ব্যাংকের 6,900 কোটি টাকা ছিল, সেটি আমরা কমিয়ে এখন নিয়ে এসেছি 2,300 কোটি টাকায়। এটি সোনালী ব্যাংকের একটি বড় অর্জন। গ্রাহকের সন্তুষ্টি অর্জনের জন্য আসলে আপনারা কি কি উদ্যোগ নিয়েছেন? গ্রাহক সন্তুষ্টি বাড়ানোর জন্য আমরা অনেকগুলো উদ্যোগ নিয়েছি। যেমন আমরা আমাদের সার্ভিসগুলোকে কিন্তু অনেকগুলো সার্ভিসই ডিজিটালাইজ করেছি। এখন ডিজিটাল প্ল্যাটফর্মে গ্রাহকরা যে ধরনের লেনদেনে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেটা ইউজার ফ্রেন্ডলি হতে হয়, এবং আমরা প্রত্যেকটা লেনদেনই কিন্তু সহজীকরণ করেছি, এবং প্রত্যেকটা লেনদেনই আমাদের গ্রাহকরা সে সুবিধা পাচ্ছে। আমি যদি উদাহরণস্বরূপ বলি যে আমাদের সোনালী ই ওয়ালেট, এটির মাধ্যমে গ্রাহকরা শুধু দেশে বসেই না, বিদেশে বসেও সোনালী ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে, তারা রাউন্ড দ্য ক্লক ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় বসে তারা ট্রানজ্যাকশন করতে পারবেন। এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা, ওনার ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করা, অন্যান্য বিল পরিশোধ করা, এটি কিন্তু ওনারা ঘরে বসে করতে পারছেন। এছাড়াও আমরা যে আমাদের পেপারলেস ব্যাংকিংয়ের বিকল্প হিসাবে আমরা কিউআর কোড স্ক্যান করে তারা গ্রাহকরা ক্যাশ আউট সুবিধা পাবেন, এবং আমাদের গ্রাহকরা এখন তাদের ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড দিয়ে যে লেনদেন সুবিধা করতে পারছেন, ওনারা কিউআর কোড স্ক্যান ভিত্তিক লেনদেন করতে পারছেন, ওনাদের এমএফএসের মাধ্যমে লেনদেন করতে পারছেন। এছাড়াও যে অ্যাপস ভিত্তিক লেনদেন করতে পারতেন। অর্থাৎ আমাদের যে ডিজিটাল লেনদেনের প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমরা গ্রাহকদের সেই সুবিধাটা দিচ্ছি। আপনি প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সুবিধার কথা বলছেন, কিন্তু শাখায় এসে যারা এখনো ব্যাংকিং করে, আমরা দেখি যে সোনালী ব্যাংকের যে শাখাগুলোতে দীর্ঘ লাইন থাকে, এখনো আসলে দীর্ঘ সময় প্রয়োজন হয় আসলে ব্যাংকিং করার ক্ষেত্রে। এই জায়গায় আসলে কি ধরনের পরিবর্তন বা উন্নতি আপনারা করতে চান?
হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের যে ডিজিটাল সেবাগুলো রয়েছে আমরা দেখেছি যে অনেক গ্রাহকই যেই সেবাটা উনি ঘরে বসে পেতে পারতেন সেটি উনি ঘরে বসে না নিয়ে ওনার সময় ব্যয় করে, ওনার অর্থ ব্যয় করে শাখায় আসছেন এবং ভিড় করতেছেন। এতে গ্রাহকেরও কষ্ট হচ্ছে, আমাদের শাখাতেও ফিজিক্যাল সার্ভিস দিতে যে আমাদের ম্যান পাওয়ারকে এমপ্লয় করতে হচ্ছে, সেখানে ডিপ্লয় করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি আমাদের গ্রাহকদেরকে এডুকেট করার জন্য, তারা যেন এই সার্ভিসগুলো সম্পর্কে জানতে পারেন। এবং একই সাথে আমাদের প্রত্যেকটা শাখাকে নির্দেশনা দেওয়া আছে যে তাদের এই ওয়ালেটগুলো, এই অ্যাপসগুলো তাদের মোবাইলের জন্য ডাউনলোড করে দেওয়া হয়, আমাদের গ্রাহকরা শাখায় না এসেও এই সার্ভিসগুলো ঘরে বসে পেতে পারেন। এই মুহূর্তে আসলে খেলাপি ঋণ পরিস্থিতি আপনার কি? আমি কিছুদিন আগেই বলেছি যে আমাদের ঋণের অনেক গ্রোথ হয়েছে গত 2 বছরে। তো আমাদের ঋণের যে গ্রোথটা হয়েছে সেটি পারফর্মিং লোন। পাশাপাশি আমরা যে পূর্বের যে খেলাপি ঋণ ছিল, প্রথমত দুটি জিনিস, যে নতুন করে যে আমরা ঋণ দিচ্ছি সেটি যেন কোনো অবস্থাতে খেলাপি না হয় এবং সেটি ডিউ ডিলিজেন্স করে দেওয়া হচ্ছে। এবং পাশাপাশি যে আগের যে খেলাপি ঋণ ছিল সেটিকে কতটা কমিয়ে আনা সম্ভব হয়। আমি যদি বলি যে 2021-এও আমাদের খেলাপি ঋণের পরিমাণ ছিল প্রায় 18%, রাইট নাও সেটি 13%। আমরা কিন্তু খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে এনেছি এবং সেটি আরও কমানোর জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত আছে। আমাদের সুপারভিশনটা একদম রুট লেভেল থেকে হেড অফিস পর্যন্ত আসায় আমাদের সুপারভিশনটা আছে। সোনালী ব্যাংকের প্রসঙ্গ আসলে বড় বড় স্ক্যামের কথাও চলে আসে। সেই সুযোগে একটু আপনার কাছে জানতে চাই, আমরা জানি যে বেশ কয়েকটি বড় ঋণ যেখানে স্ক্যাম ছিল আপনারা সেখানে রিকাভারির একটা উদ্যোগ নিয়েছিলেন, সেই এখন কি অবস্থায় আছে সেটি যদি একটু বলতেন। এটি একটি স্ক্যাম ছিল 2010-এর দিকে, হলমার্ক যেটি আমরা সবাই জানি। তো সেটি কিন্তু মামলার বাই দিস টাইম দৃশ্যমান অগ্রগতি হয়েছে। আমরা হলমার্কের ঋণের আওতায় যে তাদের অ্যাসেট যেগুলো ছিল সেগুলো আমরা চিহ্নিত করেছি এবং এগুলো মামলা তদারকি করার কারণে মামলায় কিন্তু যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং বর্তমানে মামলা অনেকগুলো কেসই নিলাম পর্যায়ে রয়েছে। তাদের অনেকগুলো কেস আছে, তো অনেকগুলো কেসই নিলাম পর্যায়ে চলে এসছে। আমরা কিছু এটাতে 30-এর 5 ধারার ডিগ্রিও হয়েছে। আমরা আশা করছি যে এবছরই আগামী জুনের মধ্যে আমরা এগুলো নিলাম করতে পারবো এবং সেক্ষেত্রে ব্যাংকের দীর্ঘদিনের একটি খেলাপি ঋণ আদায়ে ভালো একটি অর্জন দেখতে পাবো ইনশাআল্লাহ। বাফেদারের নেতৃত্বে আপনি আছেন, ওখানে একটু জানতে চাই যে এখন তো আসলে আমাদের ডলারের যে রেট সেটি বাজার ভিত্তিক হয়েছে এবং সেখানে আপনাদের যে সংগঠন বাফেদা একটা বড় ভূমিকা রাখে। তো আমাদের দর্শকদের জন্য যদি একটু বলতেন যে এখন আসলে কিভাবে এক্সচেঞ্জ রেটটা আপনারা ঠিক করছেন। বাফেদা এবং এবিবি আমরা জয়েন্টলি, আমাদের দুটো সংগঠন আছে, আমরা জয়েন্টলি বসে আমরা ডলারের যে মার্কেট ডিমান্ড সেটি পর্যালোচনা করি, ডিমান্ড সাপ্লাইটা পর্যালোচনা করে আমরা একটা আনইনিমাস সিদ্ধান্ত নিয়ে সেই রেটটা ডিক্লেয়ার করি। ইম্পোর্ট বিল সেটেলমেন্ট হবে 110 টাকায় আর রেমিটেন্স আসবে 109 টাকা 50 পয়সা এবং এই রেটটা কিন্তু গত আমাদের 3 মাসের বেশি সময় যাবত এটি কার্যকর আছে। 21-22 অর্থবর্ষরে আমাদের টোটাল ইম্পোর্ট ছিল $87 বিলিয়ন, সেটি কমে আমাদের 22-23 অর্থবর্ষরে ইম্পোর্ট হয়েছে $75 বিলিয়ন। অর্থাৎ এখানে কিন্তু আমাদের ইম্পোর্টের চাপটা তুলনামূলকভাবে ফরেন কারেন্সির উপর যে চাপ সেটি অনেক কম। পাশাপাশি আমাদের এক্সপোর্টের গ্রোথ হয়েছে। আমাদের 21-22-এ এক্সপোর্ট হয়েছে $52 বিলিয়ন মতো, সেটি 22-23-এ বৃদ্ধি পেয়ে $55 বিলিয়ন উন্নীত হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের ট্রেড ডেফিসিট যেটি আগে অনেক বড় গ্যাপ ছিল সেটি অনেক কমে আসছে, আমাদের সিচুয়েশন ইজ ইমপ্রুভিং। তো সেই কারণেই কিন্তু যে আমাদের ফরেন কারেন্সি স্পেশালি ডলারের উপর যে একটা চাপ ছিল, একটা অস্থিরতা ছিল, সেটি অনেকটাই কমে আসছে। আপনি নিজেও খেয়াল করবেন যে কার্ড মার্কেটে আগে যেমন একটি অস্থিরতা ছিল সেটি কিন্তু এখন আর নাই এবং আমরাও কিন্তু বাফেদা এবিবি আমরা মনে করছি যে ডলারের রেট আমরা মাঝে মাঝে যেটি রিভিউ করে মাঝে মাঝে বাড়িয়েছি, আমরা কিন্তু গত 4 মাসে কোনো বাড়াই নেই, বরং এটি কমতির দিকে, আমরা বরং কমিয়েছি লাস্ট টাইমে। একই সাথে এখনও অফিসিয়াল রেট যেটি এবং কার্ড মার্কেটের রেটের মধ্যে এখনও ব্যবধানটা অনেক বেশি। তো সেই জায়গায় আসলে যারা বিদেশ ভ্রমণের জন্য যান, নগদ ডলার যাদের দরকার হয় তাদেরকে তো বাধ্য হয়ে ওই কার্ড মার্কেটেই যেতে হয়। সেখানে আসলে স্বস্তি কিভাবে আসতে পারে সেই পরামর্শটি আপনার কাছে জানতে চাই, বা করণীয় কি সেটি আপনার কাছে জানতে চাই, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নিতে চাই। দর্শক, আপনারা দেখছেন ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ব্যাংকারের সাথে কথোপকথন। এই অনুষ্ঠানটি এ পর্যায়ে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ব্যাংকারের সাথে কথোপকথন এই অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মুস্তফা মাহবুব, আর আজ আমাদের সঙ্গে আছেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আফজাল করিম।
জনাব আফজাল করিম, আপনার সাথে বিরতির আগে যে বিষয়টিতে জানতে চাচ্ছিলাম যে যারা আসলে ক্যাশ ডলার প্রয়োজন হয় বিদেশ ভ্রমণের ক্ষেত্রে, তাদের জায়গা থেকে কিন্তু আসলে এই ডলারের অস্থিরতাটা এখনো কমেনি। যে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে গভর্নমেন্ট সেন্ট্রাল ব্যাংকের একটি গাইডলাইন আছে যে একই ব্যক্তি যদি বিদেশে একাধিকবার ভ্রমণ করে উনি বছরে সর্বোচ্চ $12,000 পর্যন্ত উনি সেই সুবিধাটা পাবেন, এবং সেক্ষেত্রে উনি ওনার ক্যাশ পাবেন $5,000 সর্বোচ্চ এবং কার্ডে পাবেন $7,000 পর্যন্ত। এবং প্রত্যেকটা ব্যাংকই কিন্তু দিচ্ছে, আমরাও সেটি দিচ্ছি, যে গ্রাহক যদি ওনার ভ্যালিড পাসপোর্ট, ওনার প্লেনের টিকিট এবং ভিসার প্রমাণাদি সহ ব্যাংকে আসেন, আমরা কিন্তু ওই গাইডলাইন অনুযায়ী ওনাকে ক্যাশ ডলার এবং কার্ডে ডলার দিচ্ছি। সচরাচর ব্যাংকগুলো এই ক্যাশ ডলার তাদের গ্রাহক ছাড়া অন্য কাউকে আসলে দিতে চায় না। সেই জায়গাটাতে আসলে ক্রাইসিস যদি কমে যায় তখন আসলে এই সেবাটা সবার জন্য উন্মুক্ত হবে কিনা? না, সেবাটা আসলে সবার জন্য উন্মুক্ত। যে ব্যাংকের এই বিদেশ যেতে গেলে ব্যাংকের গ্রাহক না হলে তাকে ক্যাশ ডলার দেওয়া যাবে না, এটি ঠিক না। উনি যদি বিদেশ যান, সেক্ষেত্রে ওনার যদি বিদেশে যাওয়ার যে প্রমাণাদি সহ ব্যাংকে আসেন, যে কোনো ব্যাংকে, সোনালী ব্যাংকের আমাদের যে কোনো এডি শাখায় গেলে অন্য ব্যাংকেও তাই একই দিবে। ওনার যে আমি যেটি বললাম যে ভ্যালিড পাসপোর্ট, ওনার বিমানের টিকিট এবং ওনার ভিসা যদি থাকে, সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসরণ করে ওনাকে ক্যাশ ডলার দেওয়া হবে, একই সাথে ওনাকে কার্ডেও টাকা দেওয়া হবে। সম্প্রতি আমাদের ব্যাংক কোম্পানি আইন নতুন করে সংশোধন করা হয়েছে, অনেকগুলো পরিবর্তন এসেছে এবং মার্জার নিয়ে কথাবার্তা হচ্ছে। তো সেই জায়গায় একটু জানতে চাই যে যে সংকটগুলো ছিল গেল ৩-৪ বছরে, সেগুলো উত্তরণের জন্য যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সেগুলোকে আপনি কিভাবে দেখছেন? না, উদ্যোগগুলো অবশ্যই ভালো, এবং সেই উদ্যোগগুলোর কারণে কিন্তু আমি বলবো যে গুড গভর্নেন্স এবং ব্যাংকিং সেক্টরের শৃঙ্খলা, এটি আপনি যদি কম্পেয়ার করেন তা পূর্বের তুলনায় আমি বলবো যে অনেক ভালো। এবং সম্প্রতি এই ধরনের বড় ধরনের কোনো দুর্ঘটনা ব্যাংকিং সেক্টরে শোনা যায়নি। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে দুটি ব্যাংক, অর্থাৎ পদ্মা ব্যাংক এক্সিম ব্যাংকের সাথে মার্জার হয়েছে। তো ভবিষ্যতে এরকম আরও যদি 2-1টি ব্যাংক হয়, সেটি অস্বাভাবিক কিছু না। এটি আসলে মার্জার কি হয়ে গেছে নাকি প্রক্রিয়াটি চলমান আছে, যদি একটু দর্শকদের জন্য বলতেন পরিষ্কার করে। মার্জারের ব্যাপারে নীতিগত সম্মতি হয়েছে, উভয় ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক আলাদা আলাদাভাবে এই মার্জারের ব্যাপারে নীতিগত সম্মতি হয়েছে, এবং একইভাবে দুটি ব্যাংকের মধ্যে মৌর স্বাক্ষর হয়েছে, এবং বাংলাদেশ আমাদের সেন্ট্রাল ব্যাংক যে বাংলাদেশ ব্যাংকেরও অনুমোদন হয়েছে। এখন এই প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে অলরেডি, এবং এটি প্রক্রিয়াটা সম্পন্ন হতে হয়তো কিছুটা সময় লাগবে। আপনি একই সঙ্গে পদ্মা ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন। মার্জার হওয়ার ফলে এখন আসলে পদ্মা ব্যাংকের যে গ্রাহক, উনি কি ওনার চেক বই দিয়ে এক্সিম ব্যাংকে টাকা উঠাতে পারবেন কিনা, বা ওনার যে ডিপোজিট পদ্মা ব্যাংকে ছিল সেটি এখন কে পরিশোধ করবে, এই বিষয়গুলো সম্পর্কে যদি একটু ধারণা দিতেন আমাদেরকে। দেখেন, এখনও মার্জার কিন্তু কমপ্লিট হয় নাই, এবং পদ্মা ব্যাংকের যত গ্রাহক আছেন, ওনাদের ইন্ডিভিজুয়াল যত গ্রাহক আছেন, ওনারা কিন্তু প্রত্যেকেই ওনাদের যে ডিপোজিটের টাকা ওনারা পদ্মা ব্যাংকের চেক দিয়ে পদ্মা ব্যাংকের যে কোনো শাখা থেকে তুলতে পারছেন, কোনো বাধা নেই। এবং যে সময় মার্জার কমপ্লিট হয়ে যাবে তখন ওনারা এক্সিম ব্যাংক, পদ্মা ব্যাংক তো তখন হয়তো এক্সিম ব্যাংক নাম হবে, তখন ওনারা এক্সিম ব্যাংকের যে কোনো শাখা থেকে তুলতে পারবেন। এবং এখনও কিন্তু একজন গ্রাহক, ইন্ডিভিজুয়াল একজন গ্রাহকও তার আমানতের টাকা তুলতে এসে ফেরত যাননি। এই যে মার্জার নতুন করে এক্সিম ব্যাংকের চেক বই ইস্যু করা হবে নাকি ওই পদ্মার চেক বই দিয়েই সে নিতে পারবে? না, ওনার যদি চেক বইটা শেষ না হয় তাহলে উনি পদ্মার চেক দিয়ে তুলতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবং ওনার তো যেটা অ্যাকাউন্ট যেটি আছে সেটি তো ইউনিক অ্যাকাউন্ট, সেটি সহজে আইডেন্টিফাই করা যাবে ওনার এই অ্যাকাউন্টে মানে কি পরিমাণ ব্যালেন্স আছে, কাজে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমরা উত্তরণের একটা সময় পার করছি, সেই জায়গায় যদি আপনার কাছে জানতে চাই যে এই উত্তরণের সময়ের মধ্যেও একেবারে মোটা দাগে দুটি বিষয় যেখানে আসলে এই মুহূর্তে আরও নিবিড়ভাবে কাজ করা উচিত, সেই রকম দুটি বিষয় যদি জানতে চাই, আপনি কোন দুটি বিষয়কে গুরুত্বের সাথে বিবেচনা করবেন? অনেক ক্ষেত্রে ঋণ শিখর অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে একটি বড় কারণ হচ্ছে যে ঋণটা হবে সেটির যে এস্টিমেটেড কস্ট সেটি প্রপারলি অ্যাসাইন ঠিকমতো করা। আরেকটি হচ্ছে যে ঋণের টাকাটা যে ডিসবার্স হবে সেটি কয়েকটি ইনস্টলমেন্টে ডিসবার্স করার পরে এবং সেটি যেন 100% ইউটিলাইজ হয় সেটি এনশিওর করা, এবং ঋণের মূল্যায়ন করার ক্ষেত্রে যেন আমাদের এক্সপার্টিসটা থাকে সেটিকে ডেভেলপ করা। পাশাপাশি আমাদের যে ব্যাংকিং সার্ভিস যেটি রয়েছে, আমাদের সিস্টেম যেটি রয়েছে সেটিকে অটোমেটেড করা। তো এই বিষয়গুলো কিন্তু এখন হচ্ছে এবং অনেক ক্ষেত্রেই কাঙ্ক্ষিত অর্জনও আছে, এবং সামনে এই ক্ষেত্রে আমরা আরও দৃশ্যমান উন্নতি লক্ষ্য করব। সংকট উত্তরণের সময়ে যে রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংকে যে নেতৃত্ব দিচ্ছেন, কি স্বপ্ন বা কি আশার
কথা শোনাবেন যেটা আমরা আগামী দিনে আপনার এই কাজের মাধ্যমে দিয়ে দেখতে পাবো? রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংকের ফাইন্যান্সিয়াল হেলথ তো সবচেয়ে ভালো থাকবে, এটি স্বাভাবিক। তো আমাদের যেটা আমি শুরুতে বলছিলাম যে আমাদের একটা লিগাসি ছিল, অনেক দিন অনেক বছর যাবৎ সেটি কন্টিনিউ করেছে, যে রাষ্ট্রের সবচেয়ে বৃহত্তম ব্যাংক, তার 7,000 কোটি টাকা ক্যাপিটাল শর্টফল, তার নেট ইন্টারেস্ট ইনকাম 800-900 কোটি টাকা নেগেটিভ, তার প্রভিশন ঘাটতি, তার ক্লাসিফাইড লোন, এই বিষয়গুলোকে কিন্তু আমরা এখন অ্যাড্রেস করেছি এবং আমরা গত 2 বছরে কাঙ্ক্ষিত ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করেছি। প্রত্যেকটা ইন্ডিকেটরই আমরা শীর্ষে থাকবো, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এবং সোনালী ব্যাংক শুধু নামেই রাষ্ট্রের বৃহত্তম ব্যাংক থাকবে না, আমাদের প্রত্যেকটা সূচকেও আমরা শীর্ষে থাকবো এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি এবং ইতিমধ্যেই আমরা বেশ কিছু সূচকে সেই লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছি এবং এটি যাত্রা আমাদের অব্যাহত আছে এবং আমাদের টিম ওয়ার্কের মাধ্যমে আমাদের সকলকে সম্পৃক্ত করে একদম আমাদের শাখা পর্যায়ে শাখা ব্যবস্থাপক, শাখার কর্মীদের থেকে শুরু করে প্রধান কার্যালয়ের সিও পর্যন্ত এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত এবং আমরা আমাদের টিম ওয়ার্কের মাধ্যমে এই কাজটি করার জন্য চেষ্টা করছি। আরেকটি জিনিস হচ্ছে, আমি মনে করি এটা সকল ক্ষেত্রেই, যে ব্যাংকের মধ্যে যদি গুড গভর্নেন্স থাকে, যার কাজের জন্য প্রত্যেকে যদি অ্যাকাউন্টেবল থাকে, প্রত্যেকে যদি আলাদাভাবে টার্গেট নির্ধারণ করে দেওয়া থাকে, সেই টার্গেট অ্যাচিভমেন্টের জন্য তাকে যদি সুপারভিশনটা করা হয় এবং ডিউ ডিলিজেন্স করে কাজ করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু অগ্রগতি কেউ থামিয়ে রাখতে পারবে না। এবং আমরা গত 1.5-2 বছরে দেখেছি এই ক্ষেত্রে আমাদের মানে রেকর্ড গ্রোথ হয়েছে, অর্জন হয়েছে এবং আমাদের ইন্ডিকেটরগুলোতে আমরা অনেক ভালো ফলাফল পাচ্ছি। আপনাদের অগ্রযাত্রা এগিয়ে যাক, বাংলাদেশ এগিয়ে যাক, এই কামনাই করছি। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। দেশবন্ধু গ্রুপের সৌজন্যে ডিবিসি নিউজের ঈদ আয়োজন ব্যাংকারের সাথে কথোপকথনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।